সত্যজিৎ রায়ের লেখা চেনা অচেনা কিছু গল্প দিয়ে তৈরি আমাদের এই সিরিজ অনবদ্য সত্যজিৎ। এই গল্পগুলো শুনে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। ভালো মন্দ যা যা লেগেছে প্লিজ 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 জানাবেন। আপনাদের প্রতিটা লাইক ও কমেন্ট আমাদের কাছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ। আমাদের দেখুন অতি সামান্য সেটআপ ও প্রায় না জানা এই প্রয়াসে ভুলভ্রান্তি তো থাকবেই না, অনেক থাকবে, তাই সেগুলো নিজ গুণে ক্ষমা করে দেবেন প্লিজ। আমরা চেষ্টা করব আরো 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 ভালোভাবে অডিও স্টোরি টেলিংকে আকর্ষণীয় করে আপনাদের কাছে উপস্থাপন করার। তাই প্লিজ 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 সাথে থাকবেন, পাশে থেকে আমাদের এই প্রয়াসকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ওদিকে যাবেন না বাবু। জগন্ময় বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টেরই পাননি। তার ফলেই এই চমকানি। একবার দেখলেন যে তার ডাইনে হাত 10 দূরে দাঁড়িয়ে আছে একটা 13-14 বছরের ছেলে। তার পরনে একটা ডোরা কাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধি দীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে, অকাট মূর্খ হলে চোখে অমন চাহনি হয় না। কোন দিকে যাব না? জগন্ময় বাবু প্রশ্ন করলেন। ওই দিকে। অর্থাৎ জগন্ময় বাবু তার হাঁটার পথে একবারটি থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না? কি হবে গেলে? বিষ আছে। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি গাছটা দেখেই জগন্ময় বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত 20 দূরে একটা ঢিবি, তার উপরে ওই একটি মাত্র গাছ। কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তার নেই। এই গাছটা কোমর অব্দি উঁচু, পেকোনা ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময় বাবু অবাক লাগছিল এই কারণেই যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়েই হাঁটা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ ওর চোখে পড়েনি। অবশ্য হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনো সেইভাবেই দাঁড়িয়ে আছে, তার দিকে দেখছে। কি নাম তোর? জগন্ময় বাবু জিজ্ঞাসা করলেন। ভগবান। ওরে বাবা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। আমার পেছন পেছন আসছিলি কেন? আমার বাড়ি ওই তো। জগন্ময় বাবু দেখলেন যেদিকে ঢিবি সেদিকেই আরো সিকিমাইলটা দূরে বাঁশবনের লাগোয়া খাপড়ার ছাউনি দেওয়া কুটির। জগন্ময় বাবু আবার চাইলেন ছেলেটির দিকে। আরো 2-1 প্রশ্ন করতে হয়। সে ফস করে চেঁচে তাকে এভাবে নিষেধ করবে কেন? গাছের কি নাম? জানি না। বিষ আছে, জানলি কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাঙ, ইঁদুর, পাখি। কি করে মরে যায়? গাছে বসলে না ফুল খেলে? কাছে গেলে। কাছে মানে কত কাছে? 4 হাত, 5 হাত। তুই তো খুব কোপে দেখছি।
নাকি গাঁজা ধরেছিস এই বয়সে? তোর মাস্টারকে জিজ্ঞাসা করিস স্কুলে, ফুল গাছে এরকম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এখানে নতুন লোক, চেঞ্জের জন্য এসেছি। আমার শরীর খারাপ, বুঝেছিস? ওরকম গুলটুল মারিসনি। এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি, ওরকম হয় না। এদেশের না, সাহেব এনেছিল। ছেলেটি দেখছি নাছোড়বান্দা, বিশ্বাস করবার জন্য বদ্ধপরিকর। কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল। কবে এসেছিল? যেবার খরা হলো তার আগের বার। কি নাম? নাম জানি না, লাল মুখ, কটা চুল। সে সেই ঢিবির ওপর পুঁতে দিয়ে গেছে গাছ। জানি না। তবে সাহেব যাবার পরেই কাজ হলো। ওই যে বোন ওখানে ঘুরতো হাতে কাজ নিয়ে। বটানিস্ট হবে। জগন্ময়বাবু ভাবলেন, ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই দেখুন না। ছেলেটি আবার আঙুল দেখালো। ওই ঢিবিটার পাশে, ওই যে পাথরটা তার ঠিক ডান দিকে পাশে। জগন্ময়বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। ওটা কি? সাপ। সাপ? সাপ ছিল, এখন হাড়, মরে গেছে। চিতি সাপ, বিষের দম ছাড়ে ওই ফুল। জগন্ময়বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভেতর দিয়ে। যত সরল মনে হয়েছিল তত নয়, কোনো রংটাই সরল নয়। হলদের মধ্যে বেগুনির ছিটে, বেগুনির মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময়বাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা আছে চারটে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু। এটা গত 2-1 দিনের মধ্যে মরেছে। তা এরা সব এতদিনে শিয়ানো হয়ে যায়নি? এখনো আসে আর মরে? রোজ মরে, একটা দুটো। কই, অত তো দেখছি না, মাত্র 2টো তো। ঢিবির পিছনে আছে। বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে? আমার বাবা, আমিও। তা বাঁশ দিয়ে গাছে ঘা মেরে ওটাকেও সাবার করে দিস না কেন? তাহলেই তো আপদ চুকে যায়। আমার গজায়। বলিস কি? পুড়িয়ে দিলেও আমার গজায়। জগন্ময়বাবু ব্যাপারটা বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাইছিলেন না, কারণ 5 আনার বেশি বিশ্বাস হয়নি তার এখনো মনে। যেটুকু হয়েছে তার কারণ একবার কোন বইতে যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন। বিশ্ব চরাচরে এমন অনেক আশ্চর্য জিনিস আছে যার অনেকই হয়তো এখনো মানুষের অগোচরে রয়েছে। আরো আছে এই গাছ? আছে। কোথায়? ওই বনে আছে। কাছাকাছির মধ্যে এই একটাই? আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময়বাবুর। এটার আশাই করেননি। ফিরে গিয়ে আপিসে বলার মতো গল্প হলো একটা। বিষ ফুল, গাছের নিঃশ্বাসে বিষ। ওই 2টি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না। তবে সে এইভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাও একটা প্রশ্ন। এ ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে 1 এপ্রিলে। গাঁয়ে দেশে যে এ জিনিস হয় না, সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময়বাবু। আর এটাও বুঝলেন যে তার এই 42 বছরের জীবনে আজ অবধি একটি স্মরণীয় দিন। বিষ ফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠ ঝুমড়িতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডালটনগঞ্জ, তার বোনের বাড়িতে 3-15 ছুটি কাটিয়ে আসবেন বলে।
গত বছর থেকেই একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছিলেন জগন্ময়বাবু। ডাক্তার, শুধু ডাক্তার কেন, চেনা জনশোনা সকলেই বলেছেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার কথা। বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষছো? একটু খরচ টরচ করো, আমাদের পেছনে না করবে অন্তত নিজের পেছনেই করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময়বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাক্ষুব্ধ মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাবার পর চতুর্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা, অথচ ঘোড়া নিয়ে কোনো দিনই মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা খুলে দেখেননি। যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহল বশত। ডাক্তার নন্দী বলেন হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকে। তা হতে পারে। জগন্ময়বাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তনও দেখা গিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাতখোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের ওপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য 44 টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বের করার সময় মত বদলে 27 টাকারটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে 3-15 কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গার অমুক হোটেল তমুক টুরিস্ট লজের কথা বলেছিল। সে সবই জগন্ময়বাবুর সামর্থ্যের মধ্যেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডালটনগঞ্জে বোনের কাছে যাওয়াই স্থির করলেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা, কিন্তু 2 ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, একবার কাঠচুমড়িতে মুর সাহেবের বাংলোটার খোঁজ করে দেখুন না। বিলিতি টাইপের বাংলো, খাওয়া দাওয়াও সস্তা আর ভালো, চেঞ্জও হবে, বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস 4 হলো মারা গেছেন, তবে গিন্নি আছেন, এখানেই থাকেন। ওরা ভাড়া দেন ওদের বাংলো, এটা আমি জানি। বুড়ি মিসেস মুর কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন, এ দিকটা তো আমার স্বামী দেখতেন, ওর কয়েকজন বাঁধা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমায় দিতে আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমাকে থাকতে দিতে পারবো না। ভেরি সরি। তার প্রয়োজনও হবে না। 3 দিন ডালটনগঞ্জে থেকে সবে 3 দিন হলো গত শুক্রবার জগন্ময়বাবু মুর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর আর এর চেয়ে ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বারিক কল্পনাই করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ করে। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সব সময়ই কোণঠাসা। সত্যি করে হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন কাঠঝুমড়িতে এসে। মুর সাহেবের বাংলো প্রথম দর্শনেই জগন্ময়বাবুর মনটা ভালো হয়ে গিয়েছিল। দূরে পিছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে সামনে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আর আরো এগিয়ে এলে লম্বা লম্বা গাছ, পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাদওয়ালা বিলিতি পোস্টকার্ডের ছবির মতো মুর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকে ঘরগুলোর ছিমছাম চেহারা, আসবাবের পারিপাট্য, জানালা ও দরজায় পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবুর বিশ্বাস হলো যে
রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিচ্ছু কম ভাগ্যের কথা নয়। এখানে এসেই জগন্ময়বাবু তার দিনের রুটিন ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান 25 রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছিলেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর স্নান খাওয়া সেরে দিবানিদ্রা। বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ। রাত্রে 8:30টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসে চৌকিদার বনওয়ারিকে তিনি জিজ্ঞাসা করলেন বিষ ফুলের কথা। অবশ্য প্রথমেই ফুলের কথাটা না জিজ্ঞাসা করে সেদিকে অগ্রসর হওয়ার একটা রাস্তা তৈরি করে নিলেন। ভগবান বলে কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু, ভিখুয়া का लड़का। ভিখুয়াকে? চৌকিদার বলল, ভিখুয়া কাঠের মজুরি করে। চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে এই কাঠঝুমড়িতেই, সেখানে কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে একরকম ফুলের গাছ আছে, সে গাছ নাকি বাতাসে বিষ ছড়ায়, জানো? हाँ बाबू, কথাটা সত্যি? मर जाता है सांप चूहा बिच्छू छू। ভগবান রুটি আর ডিমের অমলেট রেখে টি পট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর 3 আগে। বনওয়ারি ফিরে এলে পর জিজ্ঞাসা করলেন জগন্ময় বাবু। বনওয়ারি বলল, সাহেব অনেক এসে থেকেছে এখানে। এককালে মুর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছিল কিনা তা বনওয়ারির মনে নেই। জগন্ময় বাবু ঠিক করলেন বিকালে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2। রেল স্টেশনও সেখানে। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটানগাছ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময়বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। দুজন বাঙালির সঙ্গে আলাপও হয়েছে, পোস্টমাস্টার নুটবিহারী মজুমদার আর পবিত্রবাবু বলে এক ভদ্রলোক, যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। বললেন আগেও নাকি এসেছেন কাঠঝুমড়িতে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল, বলতে পারেন 30টা সরাইখানা। বেশ রসিক লোক মনে হলো। বয়স 30-35-এর বেশি না। আপনি কোথায় উঠেছেন? কাঠঝুমড়িতে তো থাকবারই জায়গা নেই। চৌধুরী কোম্পানির কারোর সঙ্গে চেনা আছে বুঝি? আগে না, আমি উঠেছি মুর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু ঘাটছে ঘেরা কটেজ বাড়িটা? জগন্ময়বাবু বললেন, গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবেন না, দেখে তো বুড়ো বলেই মনে হয়। আমি মশাই সেন্ট% শহুরে মানুষ। বড় জোর আম, জাম, কলা, নারকেল আর বট অশ্বত্থটা চিনতে পারি, তার বাইরে জিজ্ঞাসা করলেই মুশকিল। এই পবিত্রবাবু আর নুটবিহারীকে আজ একবার জিজ্ঞাসা করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশনটা যথেষ্ট নয়। আসলে জগন্ময়বাবু কলকাতায় গিয়ে এই বিষ ফুলের বিষয়ে কিছু লিখতে চান, এখনো পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পায়োনিয়ার হবেন তিনি। নুটবিহারীকে জিজ্ঞাসা করে বিশেষ ফল হল না। বললেন, আমি মশাই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি। স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না, আপনি বরং অন্য কাউকে জিজ্ঞাসা করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে। লেখার জন্য তৈরি হতে হবে তো। কলম আছে সঙ্গে, খাতা আনেননি। পবিত্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে। বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন। বললেন, আসুন চা খান। ওহে ভরদ্বাজ, 2 কাপ, একের জায়গায় 2।
জগন্ময়বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন। আপনি বিষ ফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময়বাবুর দিকে চোখ তুললেন। হলদে কমলা বেগনি, তালহাট যাওয়ার পথে ডান দিকে রয়েছে তো একটা ঢিমির ওপরে। আরে, আপনি তো সব জানেন দেখছি। বললুম তো, 4বার ঘুরে গেছি এখানে, বছর 2 থেকে দেখছি ওটা। প্রথম যেদিন দেখি সেদিন ঢিবির পাশে একটা আসতো শুয়োর ছানা মরে পড়েছিল। বলেন কি? তা এই নিয়ে আপনি কাউকে বলেননি কিচ্ছু? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে। পবিত্রবাবু উড়িয়ে দিলেন। বলবার কি আছে মশাই, প্রকৃতির খামখেয়াল কত রকম হয়, সব নিয়ে কি আর কাগজে লেখে? আরো কত হাজার রকম বিষ ফুল, বিষ ফল, বিষ পোকা, বিষ পাখি রয়েছে এই পৃথিবীতে, কে জানে। আরে মশাই, কলকাতায় বাস, সেখানকার হাওয়াটাই বিষাক্ত। প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন দেখলুম কোথায় জানি লিখেছে, সেখানে ফুলের বিষ নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে মশাই। তো এখানকার লোক, এদের পক্ষে তো এটা একটা ডেঞ্জার মশাই। কাছে না ঘেসলেই হলো, 5-7 হাত দূর থাকলেই তো সেফ, সে কথা এখানে সবাই জানে। জগন্ময়বাবু চা খেয়েই উঠে দাঁড়ালেন। অক্টোবরের মাঝামাঝি, সূর্যি ডুবলেই ঝপ করে ঠান্ডা পড়ে। সর্দি গরমের রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশেই একটা মনোহারি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মানে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাকা কনফার্মেশন পাওয়া গেছে, এবার উনি স্বচ্ছন্দে লিখতে পারেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় কাজ হবে। কাঠঝুমড়ির নামটাও লোকের জানা উচিত। টুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার উপর থুতনিটা ভর করে আধ ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না। এত চট করে হবে না, হাতে আরো 10 দিন সময় আছে। ধীরে সুস্থে ভেবে চিনতে লিখতে হবে। বিষ ফুল নামটা 2বার আপন মনে উচ্চারণ করলেন জগন্ময়বাবু। বিষ ফুল, এই নামের লেখা পড়ে লোক না পড়ে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল 7টার সময় ঢিবিটার কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখেই জগন্ময়বাবু যে মৃত প্রাণীটা দেখতে পেলেন সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটি এখনো রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান বা ভগবানের বাপ। জগন্ময়বাবু হিসাব করতে চেষ্টা করলেন গাছটা কত দূর হবে রাস্তা থেকে। 20 হাত, 25 হাত। তার একটা অদম্য ইচ্ছা হলো আর একটু এগিয়ে গিয়ে গাছটাকে আর একটু ভালো করে দেখার। 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো। কিন্তু ওই ছোকরার অনুমান যদি ভুল হয়, যদি 7 হাত 8 হাত পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছায়। জগন্ময়বাবু ঘাসের ওপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা ছেলেটি বলেনি। ফড়িং, পিঁপড়ে, মশামাছি, এই সবই কি এই গাছের বিষে মরে, না ছোট জিনিস রেহাই পায়? আর বড় জিনিস? তার লেখার জন্য এগুলো জানা দরকার। আজ ছেলেটিকে দেখছেন না, একবার তার বাড়ি যাবেন নাকি? একটা ইন্টারভিউ করবেন তাকে, যেমন অনেক খবরের কাগজে করে। প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো তাড়া নেই, সব হবে ধীরে সুস্থে।
ধীরে সুস্থে, হাতে আরো 7 দিন সময়। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্ময়বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, দুটো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেটে, যেটা দিয়ে জগন্ময়বাবু এখন ঢুকলেন, এখনো একটা কাঠের ফলকে মূর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা দিয়ে কটেজের সামনের বারান্দায় শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বললেন, সেগুলো কটেজের পেছন দিকে। এদিকে দক্ষিণে যে বড় দুটো গাছ রয়েছে, সেগুলো শিশু নয় নিশ্চয়ই, কিন্তু সেগুলোর নামও জগন্ময়বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটার ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ ছড়ানো। কুঁড়িটা কালো হলে হয়তো আরো সহজে চোখে পড়তো, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে কুঁড়ির পাশের চেনা গাছটা জগন্ময়বাবুর দৃষ্টি এড়ালো না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, বিষ ফুল। জগন্ময়বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উবে গেল। এ গাছ কাল ওখানে ছিল না। জগন্ময়বাবু ওই সাদা গুঁড়িটা থেকে হাত 10 দূরে বনওয়ারিকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোহাচ্ছিলেন। তখন তার কোনো কাজ ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুঁড়িটার দিকেও। এটা মনে আছে কারণ জগন্ময়বাবু তখন মনে হয়েছিল গুঁড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাসের গায়ের রঙের মিল আছে। ওই আর একটা গাছ উঠছে না, ইউক্যালিপটাস। ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি জানি খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক ডাকছে। ফুল গাছটার হাত 10 মধ্যে। এবার দুটো ছোট্ট লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে আরো এগিয়ে গেল। জগন্ময়বাবু আর অপেক্ষা না করে সজোরে দুটো তালি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়ে পালিয়ে গেল। জগন্ময়বাবু হাঁফ ছাড়লেন, কিন্তু গাছটা তো রয়েই গেল। ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনের রাস্তায় অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে জগন্ময়বাবু গাছটাকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল। লেগেছে, কিন্তু কোনো ফল হবে কি একটা ঢিলে? জগন্ময়বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পরপর 30টা ঠেলা মারলেন গাছটার দিকে। কোনোদিন ক্রিকেট খেলেননি, তাই বোধহয় অর্ধেক ঠেলা পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। ও ফির খাড়া হয়ে যায়গা বাবু। ভগবান! গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। ওকে খাড়া, বললেন জগন্ময়বাবু। কিছুদিনের জন্য তো নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখেছে, সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন জগন্ময়বাবু। বোঝাই যাচ্ছে দুটোই অকর্মার ঢিঁকি। তাকে একটু হেল্প করতে পারলো না এগিয়েছে। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালির এই যে নিষ্পৃহ ভাব, তার জন্য উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে কিছু আগাম বকশিস গুঁজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে। মিসেস মুর টেলিগ্রামে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন। একটা সুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্লাস্ক। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া 1 হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বের করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন।
ভেবেছিলেন যাবার দিন পুষিয়ে দেবো। আগে তো দেখি না বেটারা কিরকম কাজ করে। কাজও বেশি ভালোই করছে দুজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে দুটো কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধে হচ্ছে কি না এসব জিজ্ঞাসা করা, এটা দুজনের একজনও করেনি। কাঠচুমড়ির এই ব্যাপারটাই জগন্ময় বাবুর কাছে লেস দ্যান পারফেক্ট বলে মনে হয়েছিল। এখন বুঝছেন দোষটা খানিকটা ওর নিজেরই। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরও আছে নাকি? চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে প্রশ্ন করলেন জগন্ময় বাবু। চৌকিদার বলল, বাংলোর চৌহদ্দির মধ্যে ওই গাছ ও আজ এই প্রথম দেখলো। এ কি রাতারাতি গজিয়ে যায় নাকি? ওইসাই তো মালুম হতা হে বাবু। একটু খেয়াল রেখো তো, দেখলে আমায় বলবে। বানোয়ারি বলার আগেই জগন্ময়বাবুর চোখে পড়ল, বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেই বারান্দার পূব দিকের কোণার পেছন থেকে উকি দিচ্ছে এক গোছা চেনা ফুল। ঝিরঝিরে বাতাসে দুলছে ফুলগুলো, হাত 15-র বেশি দূর নয়। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। কোনো মতে এক পাশে পা সরে গিয়ে ধপ করে বেতের চেয়ারের ওপর বসে পড়লেন। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু তার গলা দিয়ে আওয়াজই বেরোল না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূব দিক থেকেই আসছে, গাছের দিক থেকেই। তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্ময়বাবু আর ভাবতে পারলেন না, এখানে বসা চলবে না। এর মধ্যেই তিনি অনুভব করছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্ময়বাবু। চৌকিদার রাত্রে কি রান্না হবে জিজ্ঞাসা করতে এলে পর বললেন, কিচ্ছু না, খিদে নেই। তা সত্ত্বেও বানোয়ারি নিজে থেকেই এক গ্লাস গরম দুধ এনে বাবুকে খাওয়ানোর জন্য দিয়ে গেলেন। অনেক অনুরোধের পর জগনবাবু কোনো রকম ভাবে অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে। বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালের নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে জগন্নাথবাবু অনুভব করলেন যে তার এখনো শীত লাগছে। আনলা থেকে আলো আনটা নিয়ে কম্বলের ওপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই বোধহয় একটা সময় জগন্নাথবাবু বুঝলেন যে তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগের কদিন এক ঘুমে রাত কাবার হয়েছিল, আজ হলো না। চোখ খুলতে ঘরের আলো দেখে প্রথম খটকা লেগেছিল, তারপর মনে পড়ল নিজেই বানওয়ারিকে বলেছিলেন আজ ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখতে। এখনো শীত, হাওয়াটা ওই বাইরের দিকের জানলা দিয়েই আসছে বোধহয়, কিন্তু ওটা তো বন্ধ করে রেখেছিলেন উনি শোবার আগে। কেউ খুললো নাকি? জগন্ময়বাবু ঘাড় তুললেন দেখবার জন্য। জানলার পাশেই ড্রেসিং টেবিল, তার উপরে রাখা লণ্ঠনের আলো পড়ছে তার পাল্লায়। শুধু পাল্লায় নয়, বাইরের থেকে যে জিনিসটা উঁকি মারছে তার উপরেও। সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে। সেই ফুল, সেই একই গাছ, হলদে বেগুনি কমলা, বিষ ফুল। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী বেয়ে ওপরের দিকে উঠে আসছে, সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞা হারাবেন। আর হলোও তাই। কামরাটা খালি পেয়ে জগন্ময় বাড়ি একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের সান্নিধ্য এখন তার ভালো লাগছে না।
কাঠছুমড়িতে এমন স্বপ্নের মতো সুন্দর প্রথম 3টি দিন গত দুদিনে কি করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে সেই নিয়ে তিনি 7 ঘন্টার জার্নির মধ্যে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে একটা চেনা লোক তার কামরায় এসে উঠলেন। পান্নাহাটের পোস্টমাস্টার নোট বিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেই দিনের পর আর দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যেই ফিরে চললেন নাকি? নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এরপরে স্টেশন মেলা বসেছে, সেখানে গিন্নির হুকুমে সওদা করতে যাচ্ছি। ও, আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি? এই দুদিনেই এত ফুল ডাউন। হ্যাঁ, ওই একটু বিহারী বাবু মাথা নেড়ে একটু ফিক করে হেসে বললেন, যাক, ভদ্রলোকের লাকটা ভালো। লাক? পবিত্রবাবুর কথা বলছি। কেন? আরে উনি তো আজ 10 বছর হলো বছরে 2বার করে মুর সাহেবের বাংলোতে এসে থাকেন। ওটা একরকম ওর মনোপলি। অক্টোবর আর মার্চ লিখতে আসেন। বড় রাইটার তো, পবিত্র ভট্টাচার্য, নাম শোনেননি? লেখেন আর ভগবান বলে একটা কার্টুনে ছেলেকে বাংলা শেখান। শখের মাস্টারি, একটু আদর্শবাদী প্যাটার্নের লোক আর কি। আপনি গেছেন শুনে নেচে উঠবেন। ভারী আক্ষেপ করছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে বলে। বললেন বুড়ো মুর বেঁচে থাকলে এ গোলমাল হতো না, বুড়ি গন্ডগোল করেছে। বেতুল স্টেশনে নোটবিহারী নেমে যাওয়ার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময়বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিং এর পেছনে ফুলের ঝাড়টা। একটা আধটা নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা। আর তারই মধ্যে নিশ্চিন্ত মনে খেলা করছে 3টি ছাগল ছানা। নমস্কার, আমি সৃঞ্জয়। এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের কলমে 20 ফুল। এই গল্পের প্রধান চরিত্রগুলি হল ভগবান, বানোয়ারি, নুট বিহারী মজুমদার, পবিত্রবাবু ও জগন্ময়বাবু। গল্প পাঠ, গল্পের সূত্রধর এবং সমস্ত প্রধান চরিত্রে আমাদের সম্মানীয় পিনাকি বোস মহাশয়। ধন্যবাদ।